নমস্কার দর্শক বন্ধুরা, ওপেন টেক টিউটস চ্যানেলে আপনাদেরকে আবার স্বাগত জানাচ্ছি। চলে এসেছি গিম্প ফটো এডিটিং টিউটোরিয়াল সিরিজের আরেকটি ভীষণ ইন্টারেস্টিং টিউটোরিয়াল নিয়ে আপনাদের জন্য। এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো, যেরকমটি আপনারা থাম্বনেলে দেখেছেন এবং এই মুহূর্তে স্ক্রিনেও দেখতে পাচ্ছেন, এই রকম একটি অসাধারণ সার্কুলার টেক্সট ইফেক্ট আমরা এই গিম্প সফটওয়্যারের সাহায্যে কিভাবে করতে পারি খুব সহজে, তাও আবার বাংলা লেখা দিয়ে। টেক্সট ইফেক্টটি ক্রিয়েট করার জন্য গিম্প সফটওয়্যারের পাশাপাশি আমাদের অভ্র কিবোর্ড সফটওয়্যারটিরও দরকার পড়বে। অভ্র কিবোর্ড সফটওয়্যার ব্যবহার করে আপনার কম্পিউটারে কিভাবে খুব সহজে বাংলা টাইপ করতে পারেন তার উপরে আমি একটি ডিটেলস ভিডিও বানিয়ে রেখেছি, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, মনে হলে ভিডিওটি একবার দেখে নিতে পারেন। এছাড়াও গিম্প সফটওয়্যারের মধ্যে অভ্র কিবোর্ড ব্যবহার করে কিভাবে খুব সহজে অসাধারণ বাংলা টাইপিং করতে পারেন তা নিয়েও একটি ডিটেলস ভিডিও আমি করে রেখেছি, সেটারও লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, মনে হলে সেই ভিডিওটিও একবার দেখে নিতে পারেন। সেই ভিডিওর কনসেপ্ট কিছুটা এখানে দরকার পড়বে, আমি এই ভিডিওতে সেই সম্পর্কে ডিটেলসে আর বলবো না। ভিডিওটি ইন্টারেস্টিং হতে চলেছে, অনুরোধ করব অবশ্যই শেষ অবধি দেখতে থাকুন। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার মাধ্যমে ফলো করতে থাকুন। আমি এই রকমের ইন্টারেস্টিং টিউটোরিয়াল গিম্প সফটওয়্যারের উপর এবং অন্যান্য ফ্রি এবং ওপেন সোর্স সফটওয়্যার উপর আপনাদের জন্য নিয়ে আসতে থাকবো। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক। দর্শক বন্ধুরা, আমরা গিম্প সফটওয়্যারে চলে এসেছি। প্রসঙ্গত বলে রাখি, আমি গিম্প সফটওয়্যারের এই মুহূর্তে যে ভার্সনটি ইউজ করছি তার জন্য হেল্প মেনুতে গিয়ে অ্যাবাউট গিম্প অপশানটিতে যদি আমি ক্লিক করি, দেখতে পাচ্ছেন 2.10.36 ভার্সনটি আমি এই মুহূর্তে ইউজ করছি। এখান থেকে ক্লোজ করে দিচ্ছি। এই মুহূর্তে গিম্প সফটওয়্যারের আরও লেটেস্ট ভার্সন gimp.org ওয়েবসাইটে অ্যাভেলেবেল আছে। এই কাজটি করার জন্য আপনারা গিম্পের লেটেস্ট ভার্সনও ব্যবহার করতে পারেন, এবং আমি যে ভার্সনটি ব্যবহার করছি তার থেকে যদি ওল্ডার ভার্সনও হয় তাহলেও এই কাজটি করতে আপনাদের কোনো অসুবিধা হওয়ার কথা নয়। এমনকি অভ্র কিবোর্ডেরও যদি লেটেস্ট ভার্সন না হয়, পুরনো ভার্সন হয়, সেক্ষেত্রেও আপনাদের এই কাজটি করতে কোনো রকম অসুবিধে হওয়ার কথা নয়। সবার প্রথমে আমাদেরকে একটি ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে, তার জন্য আমরা ফাইল মেনুতে চলে যাচ্ছি। এখান থেকে নিউ অপশানটি নিয়ে নেব, এবং যেহেতু আমাদের এই ডকুমেন্টটির জন্য আমরা একটি স্কোয়ার ডকুমেন্ট বানাবো, সেই কারণে আমাদের উইথ এবং হাইট ভ্যালুটা সেম রাখতে হবে। আমি এখানে দুটো ভ্যালুই 1080 1080p ইউজ করছি, যেরকমটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আপনারা আপনাদের পছন্দের মতো সাইজ করে নিতে পারেন, তবে এই কাজটি করার জন্য স্কোয়ার টাইপ ডকুমেন্ট ক্রিয়েট করলে আপনাদের কাজ করতে সুবিধা হবে। যে কোনো রেজলিউশনের আপনারা স্কোয়ার ডকুমেন্ট বানাতে পারেন। খেয়াল রাখবেন উইথ এবং হাইটের ভ্যালু একই রাখলে বাঞ্ছনীয়। অ্যাডভান্স অপশানে চলে যাবেন এবং এখান থেকে ফিল উইথ হোয়াইট অপশানটি সিলেক্ট করে নেবেন এবং ওকে করে দেবেন। আমাদের নতুন ডকুমেন্টটি ক্রিয়েট হয়ে গেল। প্রথমে দর্শক বন্ধুদের আমি দেখাই যে আমরা সার্কুলার টেক্সট কি করে করতে পারি। তার জন্য প্রথমে আমি ইংরেজি টেক্সটই ব্যবহার করছি, এবং তারপরে আমরা কিভাবে বাংলা টেক্সটেও সেটাকে অ্যাপ্লাই করতে পারি একেবারেই আপনাদেরকে দেখিয়ে দেবো। তাহলে চলুন প্রথমে দেখে নিই আমরা সার্কুলার টেক্সট কিভাবে ক্রিয়েট করব। তার জন্য সবার প্রথমে আমাদেরকে একটি সার্কেল ক্রিয়েট করতে হবে। সার্কেল ক্রিয়েট করার জন্য আমরা সিলেকশন মেনুতে চলে যাব। টুলবারের যেখানে আপনারা রেক্ট্যাঙ্গেল সিলেক্ট দেখতে পাচ্ছেন তার ওপরে মাউস কার্সার নিয়ে গেলেই সেখানে যে সাব মেনু রয়েছে সেখানে দেখতে পাবেন রেক্ট্যাঙ্গেল সিলেক্টের সাথে সাথে ইলিপস সিলেক্ট অপশানটিও রয়েছে। টুলবারের অপশানে অটোমেটিক্যালি দেখতে পাবেন শর্টকাট কিটা গিম্প সফটওয়্যারে শো করা থাকে, এবং এখানেও আপনারা দেখতে পাচ্ছেন রেক্ট্যাঙ্গুলার সিলেক্টের জন্য আর কি এবং ইলিপস সিলেক্টের জন্য ই কি শর্টকাট কি হিসেবে প্রোভাইড করা রয়েছে। আপনারা টুলবার থেকে টুল অপশানটা সিলেক্ট না করে সরাসরি শর্টকাট কি প্রেস করার মাধ্যমেও টুলটাকে অ্যাক্টিভেট করতে পারেন। আমি এখানে ক্লিক করার মাধ্যমে ইলিপস টুলটাকে সিলেক্ট করে নিলাম। ইলিপস টুলটাকে সিলেক্ট করার সাথে সাথে টুল অপশানের দিকে একটু খেয়াল করবেন। যে অপশানগুলো বাই ডিফল্ট থাকে তার মধ্যে দুটো জিনিস অবশ্যই খেয়াল করে নেবেন। অ্যান্টি এলিয়াজিং অপশানটা যদি বাই ডিফল্ট অ্যাক্টিভেট না থাকে তাহলে সেটাকে অ্যাক্টিভেট করে নেবেন, এবং এখানে অ্যাসপেক্ট রেশিও যদি ফিক্সড না থাকে তাহলে এই চেক বক্সটাকে ক্লিক করার মাধ্যমে অবশ্যই অ্যাসপেক্ট রেশিওটাকে ফিক্সড করে নেবেন। এবং বলাই বাহুল্য সার্কেল ক্রিয়েট করার জন্য অ্যাসপেক্ট রেশিওটা 1:1ই হতে হবে। এক্ষেত্রে আমরা সিলেকশনের মাধ্যমে একটা পারফেক্ট সার্কেল ক্রিয়েট করতে পারবো, তবে সার্কেলটা আমাদের ডকুমেন্টের একদম সেন্টারে আমাদেরকে প্লেস করতে হবে। তার জন্য আমাদের আরেকটা জিনিস প্রথমেই করে নিতে হবে সার্কেলটি ড্র করার আগেই। তার জন্য আমরা ইমেজ মেনুতে চলে যাব এবং এখান থেকে গাইডস অপশানে চলে যাব, এবং এখান থেকে নিয়ে নেব প্রথম অপশানটি নিউ গাইড বাই পার্সেন্ট।
এরকম একটি উইন্ডো আমাদের সামনে খুলে যাবে। এখানে হরাইজন্টাল এবং ভার্টিক্যাল দুটো অপশনই আছে। প্রথমেই হরাইজন্টাল যেটা ডিফল্ট সিলেক্ট করা থাকবে সেটাই নেব, এবং পজিশন 50%ই ডিফল্ট সিলেক্ট করা থাকে, আমরা সেটাই রেখে দেবো। এক্ষেত্রে সফটওয়্যার এই ডকুমেন্টের একদম মিডল বরাবর হরাইজন্টালি একটা গাইডলাইন ক্রিয়েট করবে। দেখুন এখানে ওকে ক্লিক করে দিলাম, এবং তার সাথে সাথে আমাদের ডকুমেন্টের একদম মিডল বরাবর সফটওয়্যার হরাইজন্টালি একটা গাইডলাইন ক্রিয়েট করে দিল। সেম গাইডলাইনটা আমরা ভার্টিক্যালিও ক্রিয়েট করব, এবং বোঝাই যাচ্ছে এই ভার্টিক্যাল এবং হরাইজন্টাল গাইডলাইনের যে ইন্টারসেকশন পয়েন্টটা হবে সেটাই আমাদের এই ডকুমেন্টের ক্ষেত্রে একদম ডেড সেন্টার পয়েন্ট হবে, এবং সেটাকে আমরা আমাদের সার্কেলের সেন্টার পয়েন্ট হিসেবেও আমরা ইউজ করতে পারি। তাহলে আবার ইমেজ মেনুতে চলে যাব, এবং এখান থেকে গাইডস অপশানে চলে যাব, নিউ গাইড বাই পার্সেন্ট, এবং এখান থেকে হরাইজন্টালের বদলে এবার ভার্টিক্যাল নিয়ে নেব। পজিশন 50%ই থাকবে, ওকে করে দেবো। আমরা ভার্টিক্যাল একদম মিডল গাইডলাইনটাও পেয়ে গেলাম। এরপরে আমাদের যে কাজটা করতে হবে সেটা ভিউ মেনুতে গিয়ে এখান থেকে স্ন্যাপ টু ক্যানভাস এজেসের সাথে সাথে স্ন্যাপ টু অ্যাক্টিভ পাথ এই অপশানটাও আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে। বাই ডিফল্ট যদি এই অপশানটা সিলেক্টেড না থাকে এটা অবশ্যই দেখে নেবেন, স্ন্যাপ টু অ্যাক্টিভ পাথ অপশানটা সিলেক্ট করে নেবেন, না হলে আমরা যে সার্কেলটা ক্রিয়েট করব সেটাকে আমাদের এই গাইডের সেন্টারে প্লেস করতে আমাদের অসুবিধা হতে পারে। স্ন্যাপ টু অ্যাক্টিভ পাথ অপশানটাকে আমরা অ্যাক্টিভেট করে নেব। এবারে যদি আমি সার্কেলটাকে ড্র করি, দেখতে পেলেন সিলেকশনটা একদম সার্কুলারই ড্র হচ্ছে। আপনি যেরকমই ড্র করুন না কেন, যেহেতু অ্যাসপেক্ট রেশিও ফিক্সড রয়েছে, এটা একদম সার্কুলারই ড্র হবে। যদি অ্যাসপেক্ট রেশিওটা ফিক্সড না থাকতো তাহলে এই সিলেকশনটা ইলিপ্টিক্যাল হতো, কিন্তু আমি যেভাবে সার্কেলটা ড্র করছি তাতে এর সেন্টারটা অবশ্যই আমাদের ডকুমেন্টের সেন্টারে বা আমাদের গাইডের ইন্টারসেকশন পয়েন্টে ম্যাচ করছে না। আমরা এটাকে সিম্পলি মুভ করে এইভাবে যদি আমি এই সার্কুলার সিলেকশনের মিডলে যে কোনো পজিশানে আমি মাউস বাটনটাকে ক্লিক অ্যান্ড হোল্ড করে ড্র্যাগ করি, তাহলে আপনি দেখতে পাবেন এই সার্কেলের একটা সেন্টার পয়েন্ট সফটওয়্যার রেফারেন্স ক্রিয়েট করে দিয়েছে, এবং সেটা যখনই আপনারা এই আমাদের গাইডের ইন্টারসেকশনের কাছাকাছি নিয়ে আসবেন তখনই দেখতে পাবেন গাইডের ইন্টারসেকশনে অটোমেটিক্যালি সফটওয়্যারের সেন্টার পয়েন্টটা স্ন্যাপ নিয়ে নিচ্ছে ঠিক এইভাবে। এবং এটার জন্য এই ভিউ মেনু থেকে স্ন্যাপ টু অ্যাক্টিভ পাথ অপশানটাকে সিলেক্ট করে নেওয়া প্রয়োজন ছিল। এখন আমাদের সার্কুলার সিলেকশনটা একদম গাইডলাইনের ইন্টারসেকশনে সেন্ট্রালি প্লেস হয়ে গেছে। এই মুহূর্তে আমরা সিলেকশনটা কমপ্লিট করতে পারি, এবং তার জন্য আমরা এন্টার কি প্রেস করে দিলাম। আমাদের সিলেকশনটা কমপ্লিট হয়ে গেল। এবার এই সিলেকশনটাকে আমাদের পাথে কনভার্ট করতে হবে, কারণ আমরা যদি কোনো টেক্সটকে কোনো সার্কুলার পাথ ফলো করাতে চাই তাহলে সেক্ষেত্রে একটা সার্কুলার পাথ আমাদের প্রয়োজন পড়বে। সিলেকশনটাকে পাথে কনভার্ট করার জন্য আমরা সিলেক্ট মেনুতে চলে যাব, এবং এখান থেকে টু পাথ বলে যে অপশানটি আপনারা দেখতে পাচ্ছেন সিলেক্ট মেনুর একদম শেষে, যেখানে মাউস কার্সার নিয়ে গেলে দেখাচ্ছে সিলেকশন টু পাথ, এই অপশানটা যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের সিলেকশনটা একটি পাথে কনভার্ট হয়ে যাবে, এবং সেই পাথটাকে আমরা যে কোনো সময় আবারও সিলেকশনে কনভার্ট করতে পারি। এই প্রসঙ্গে বলে রাখি, পাথ নিয়ে যদি আপনাদের ডিটেলস আইডিয়া না থাকে বা কনসেপ্ট না থাকে, গিম্প সফটওয়্যারের উপর পাথ কীভাবে কাজ করে যদি সেটা নিয়েও আপনাদের ডিটেলসে আইডিয়া না থাকে, এর উপরে আমি একটি ডিটেলস ভিডিও বানিয়ে রেখেছি। ভিডিওটির লিঙ্কও আমি ডেসক্রিপশনে অবশ্যই দিয়ে রাখবো, মনে হলে একবার ভিডিওটি দেখে নিতে পারেন। আপনাদের কনসেপ্টটা প্রয়োজন পড়তে পারে। আমি এখান থেকে এই অপশনটা সিলেক্ট করে নিচ্ছি। পাথটা আমাদের ক্রিয়েট হয়ে গেছে। আমরা কিভাবে দেখতে পাবো, এই মুহূর্তে আমাদের সার্কেলটার আর প্রয়োজন পড়বে না। আমরা সিলেক্টে গিয়ে এটাকে নান করে নিই। লেয়ার টুল বক্সে দেখুন ওপরে পরপর 3টে ট্যাব রয়েছে। এখানে পাথ বলে যে লাস্ট ট্যাবটা রয়েছে, এখানে যদি আমরা চলে যাই দেখতে পাচ্ছি সিলেকশন বলে একটি পাথ লেয়ার ক্রিয়েট হয়ে গেছে অটোমেটিক্যালি, কিন্তু পাথ লেয়ারটা এই মুহূর্তে ভিজিবিলিটি অফ অবস্থায় রয়েছে বাই ডিফল্ট। আমরা যদি ভিজিবিলিটিটাকে অ্যাক্টিভ করি তাহলে আমরা দেখতে পাবো ঠিক যেরকম আমাদের সিলেকশনটা ছিল সেরকমই একটি সার্কুলার পাথ সফটওয়্যার ক্রিয়েট করে দিয়েছে। আপাতত পাথটির ভিজিবিলিটি আমি অ্যাক্টিভ রাখছি, প্রয়োজনে আমরা এখান থেকে পাথের ভিজিবিলিটিটি ইনঅ্যাক্টিভও করতে পারি। আমরা আবার লেয়ার্স ট্যাবে চলে আসবো পাথ থেকে। চলুন দেখে নিই টেক্সটকে আমরা কিভাবে এই সার্কুলার পাথে অ্যালাইন করতে পারি। তার জন্য আমাদেরকে একটি টেক্সট ক্রিয়েট করতে হবে। তার জন্য আমি টেক্সট টুলটাকে অ্যাক্টিভেট করে নিলাম, এবং উপরে আমি একটি টেক্সট এরিয়া সিলেক্ট করে নিলাম।
আমি আপাতত যে ফন্টটা সিলেক্টেড রয়েছে, ইংলিশ যে ফন্টটা সিলেক্টেড রয়েছে, আমি সেটা নিয়েই কাজ করছি। এক্ষেত্রে আপনারা যে কোনো ফন্ট সিলেক্ট করে টেক্সটের ব্যবহারটা দেখে নিতে পারেন। আমি এখানে কালারটাকে ব্ল্যাক করে দিচ্ছি এবং এখানে আমি একটি টেক্সট ক্রিয়েট করছি। বোঝা যাচ্ছে টেক্সটের সাইজটা আমাদের সিলেকশন বক্সের তুলনায় অনেকটাই বড় হচ্ছে। আমি টেক্সটটাকে সিলেক্ট করে এখানে সাইজটাকে আমি ছোট করে নিচ্ছি। টেক্সট টুল সম্পর্কেও যদি আপনাদের ডিটেলস আইডিয়া না থাকে, গিম্প সফটওয়্যার মধ্যে কিভাবে টেক্সট ব্যবহার করতে হয় সেটা নিয়েও ডিটেলস ভিডিও আমার চ্যানেলে আমি করে রেখেছি। মনে হলে আমার চ্যানেলটি ভিজিট করে ভিডিওটি দেখে নিতে পারেন। ভিডিওটির লিঙ্কও আমি ডেসক্রিপশনে অবশ্যই প্রোভাইড করে দেবো। আমি এখানে ওয়েলকাম বলে একটি টেক্সট লিখলাম আপনাদেরকে ডেমনস্ট্রেট করার জন্য। যে কোনো টেক্সটের উপরই ব্যাপারটি অ্যাপ্লাই করে দেখা যেতে পারে। টেক্সট ক্রিয়েট হয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে মুভ টুলটি নিয়ে নিলাম। এবার এই টেক্সটটিকে আমরা কি করে এই সার্কুলার পাথে অ্যালাইন করাবো সেটা চট করে দেখে নিই। টেক্সট লেয়ারের উপর আমরা রাইট ক্লিক করতে পারি এবং রাইট ক্লিক করলে যে অপশন মেনুটি আমাদের সামনে খুলবে তার মধ্যে আপনারা দেখতে পাবেন টেক্সট অ্যালং পাথ বলে এখানে একটি অপশন আপনারা দেখতে পাচ্ছেন। টেক্সট লেয়ারটি সিলেক্টেড অবস্থায় এখান থেকে যদি আমরা এই টেক্সট অ্যালং পাথ অপশনটিকে সিলেক্ট করি তাহলে দেখতে পেলেন সফটওয়্যার টেক্সট লেয়ারটিকেও একটি পাথে কনভার্ট করে দিল এবং সেই টেক্সট লেয়ারটি আমাদের সার্কুলার পাথের সঙ্গে অ্যালাইন করে দিল। তাহলে এই মুহূর্তে আমাদের ক্রিয়েটেড টেক্সট লেয়ারটির আর দরকার পড়বে না। আমরা টেক্সট লেয়ারটির ভিজিবিলিটি এই মুহূর্তে অফ করে দিতে পারি। আমাদের যে টেক্সট পাথ লেয়ারটি কনভার্ট হয়েছে সেটা আমরা পাথ ট্যাবে গিয়ে দেখতে পাচ্ছি যে এখানে আমাদের টেক্সট পাথ যেটা কনভার্টেড হয়ে গেছে সেটার জন্যও আমাদের একটা পাথ লেয়ার ক্রিয়েটেড হয়ে গেছে এবং এই পাথ লেয়ারটা সিলেক্টেড অবস্থায় আমরা এটা থেকে আবার টেক্সট ক্রিয়েট করতে পারি। তার জন্যে আমরা লেয়ার ট্যাবে পুনরায় ফিরে এলাম এবং এখানে একটি আমাদের ট্রান্সপারেন্ট লেয়ার প্রথমে ক্রিয়েট করে নিতে হবে। আমি একটি নিউ ট্রান্সপারেন্ট লেয়ার ক্রিয়েট করে নিচ্ছি। এখান থেকে নিউ ট্রান্সপারেন্ট লেয়ার ক্রিয়েট করে নিলাম এবং আমি পাথ ট্যাবে চলে যাচ্ছি। টেক্সট পাথ লেয়ারটিকে যদি আমি রাইট ক্লিক করি, এখানে যে অপশন সফটওয়্যার আমাদেরকে প্রোভাইড করছে তার মধ্যে পাথ টু সিলেকশন বলে একটি অপশন আমরা পেয়ে যাচ্ছি। এই পাথ টু সিলেকশন অপশনটি যদি আমরা ক্লিক করি দেখতে পাবো সফটওয়্যার যে পাথ লেয়ারটি ক্রিয়েট করেছিল সেই পাথ লেয়ারের শেপ অনুযায়ী একটি সিলেকশনও আমাদের ক্রিয়েট করে দিয়েছে। এক্ষেত্রে আর এই পাথ লেয়ারটির আমাদের ভিজিবিলিটি অন রাখার প্রয়োজন পড়বে না। আমি পাথ লেয়ারের ভিজিবিলিটি অফ করে দিচ্ছি এবং লেয়ার ট্যাবে চলে আসছি। এখানে আমরা এই সিলেকশনটাকে যে কোনো কালার দিয়ে ফিল করতে পারি এবং সেটা আমাদের টেক্সটে কনভার্ট হয়ে যাবে। ফিল করার জন্য এডিট মেনুতে চলে যাব এবং এখান থেকে যেহেতু আমার এই মুহূর্তে ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড দুটো কালারই ব্ল্যাক সিলেক্ট করা রয়েছে, আমি এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করতে পারি। আপনারা দেখে নেবেন আপনাদের ক্ষেত্রে ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালার কি সিলেক্ট করা রয়েছে। প্রয়োজন হলে ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালার আপনারা আগে থেকে এই সোয়াচে ক্লিক করার মাধ্যমে এখান থেকে চেঞ্জও করে নিতে পারেন। মনে করুন আমি ফোরগ্রাউন্ড কালার যদি রেড করে নিই তাহলে এখন আমার ফোরগ্রাউন্ড কালার রেড এবং ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক রয়েছে। আমি যদি এডিট অপশানে যাই এখান থেকে ফিল উইথ ফোরগ্রাউন্ড কালার, ফিল উইথ ব্যাকগ্রাউন্ড কালার দুটো অপশানে আমি পেয়ে যাচ্ছি। আমি যদি রেড টেক্সট ক্রিয়েট করতে চাই স্বাভাবিকভাবে আমি ফিল উইথ ফোরগ্রাউন্ড কালার অপশানটি নেব এবং আমি যদি ব্ল্যাক টেক্সট ক্রিয়েট করতে চাই আমি এখান থেকে ফিল উইথ ব্যাকগ্রাউন্ড কালার অপশানটি নেব। আমি আপনাদেরকে ডেমনস্ট্রেট করার জন্য ফিল উইথ ব্যাকগ্রাউন্ড কালার অপশানটি নিয়ে নিলাম এবং টেক্সটটা আমাদের ক্রিয়েট হয়ে গেছে। আমাদের সিলেকশনটা আর প্রয়োজন পড়বে না। সিলেক্টে গিয়ে আমরা এখান থেকে নান করে নিচ্ছি। দেখতে পাচ্ছি টেক্সটটা আমাদের ক্রিয়েট হয়ে গেছে এবং এই টেক্সটটাকে এই পাথে আমরা আরও সুন্দর করে অ্যালাইন করে বসাতে পারি। তার জন্যে আমরা ট্রান্সফর্ম মেনুতে চলে যাব এবং এখান থেকে রোটেট অপশানটিকে আমরা নিয়ে নেব এবং এই টেক্সট লেয়ারটিকে সিলেক্ট করব। দেখুন এই টেক্সট লেয়ারটিও সেন্টার পয়েন্ট এক্স্যাক্টলি আমাদের গাইডের সেন্টার পয়েন্টেই রয়েছে এবং একটি উইন্ডো খুলে গেছে এবং এখানে যে স্লাইডারটা রয়েছে আপনারা সরাসরি এখানে অ্যাঙ্গেল ভ্যালু পুট করার মাধ্যমে টেক্সটটাকে অ্যালাইন করতে পারেন অথবা প্রেসাইজ অ্যালাইনমেন্টের জন্য আপনাদের সুবিধা মতো এই স্লাইডারটাকে যদি আপনারা এইভাবে স্লাইড করেন লেফট সাইডে অথবা রাইট সাইডে তাহলে দেখতে পাচ্ছেন ঠিক স্লাইডারের মুভমেন্ট অনুযায়ী আমাদের টেক্সট লেয়ারটাও রোটেট হচ্ছে ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ। এইভাবে আপনার ডিজার্ট পজিশনে আপনি টেক্সট লেয়ারটাকে এসে যাওয়ার পরে এখানে স্লাইডারটাকে ছেড়ে দিতে পারেন। মনে হলে প্রেসাইজ অ্যাঙ্গেল ভ্যালু পুট করার জন্য এখানে অ্যাঙ্গেল ভ্যালুটাকেও পুট করে দিতে পারেন এবং এখান থেকে যদি রোটেট বাটনে ক্লিক করেন তাহলে সফটওয়্যার টেক্সটটিকে সার্কুলার পাথ অনুযায়ী রোটেট করে ঠিক সেখানেই বসিয়ে দেবে।
দর্শক বন্ধুরা, তাহলে আমরা দেখে নিলাম খুব সহজে আমরা কিভাবে গিম্প সফটওয়্যারে একটি সার্কুলার টেক্সট ক্রিয়েট করতে পারি। তাহলে চলুন দেখে নিই এবার আমরা বাংলা অক্ষরে কিভাবে আমরা এই সার্কুলার টেক্সটটি ক্রিয়েট করব। যেরকমভাবে আমি একটু আগে ডেমনস্ট্রেট করলাম পদ্ধতি সেরকমই থাকবে, শুধু এবারে লেখাটি আমরা বাংলায় লিখব। তাহলে তার জন্যে আমাদের এই দুটো লেয়ারের আর প্রয়োজন পড়বে না, আমরা এখান থেকে এই লেয়ারগুলোকে ডিলিট করে দিতে পারি। সার্কুলার সিলেকশন পাথটাকে আমি ডিলিট করছি না, কারণ এটাই আমরা আবার ব্যবহার করব। গিম্প সফটওয়্যারে সরাসরি বাংলা টেক্সট টাইপ করার জন্য এখান থেকে আমি একটি টেক্সট এরিয়া ক্রিয়েট করে নিলাম এবং অভ্র কিবোর্ড সফটওয়্যারটি আমি আগেই চালু করে নিয়েছি। আপনারা অভ্র কিবোর্ড সফটওয়্যারটি চালু করে নেবেন এবং এই কথাটি সরাসরি আমি বাংলায় টাইপ করলাম। গিম্প সফটওয়্যারের মধ্যে বাংলা ভাষায় লিখুন। লেখাটিকে আমরা বোল্ড করে নিচ্ছি। পদ্ধতিটা একই রকম থাকবে, আমাদের শুধু টেক্সটটা লিখে নেওয়া প্রয়োজন এবং টেক্সট লেয়ারটি সিলেক্টেড অবস্থায় আমরা আবার রাইট ক্লিক করব এবং এখান থেকে টেক্সট অ্যালং পাথ অপশানটিকে সিলেক্ট করে নেব। দেখুন সফটওয়্যার এই বাংলা ভাষায় লিখুন কথাটিকেও একই রকমভাবে আগের মতো সার্কুলার পাথে অ্যালাইন করে দিয়েছে। এখন আমাদের এই টেক্সট লেয়ারটির ভিজিবিলিটি আর প্রয়োজন পড়বে না। টেক্সট লেয়ারটির ভিজিবিলিটি আমরা আপাতত অফ করে দিচ্ছি এবং এখানে আমরা আরেকটি ট্রান্সপারেন্ট নিউ লেয়ার ক্রিয়েট করে নিচ্ছি ঠিক আগের মতোই। পাথ ট্যাবে চলে যাব এবং এখান থেকে রাইট ক্লিক করে পাথ টু সিলেকশন অপশানটিকে সিলেক্ট করে নেব এবং এই মুহূর্তে আমাদের টেক্সট পাথটিরও ভিজিবিলিটি আর অ্যাক্টিভ রাখার দরকার নেই। এখান থেকে সিলেকশন ক্রিয়েট করে নেওয়ার পরে টেক্সট পাথটির ভিজিবিলিটি আমরা অফ করে দিলাম। লেয়ার ট্যাবে চলে এসেছি, নিউ ট্রান্সপারেন্ট লেয়ারটি সিলেক্টেড অবস্থায় আমরা এখন সিলেকশনটিকে কালার দিয়ে ফিল করব। তার জন্য এডিট মেনুতে চলে যাচ্ছি এবং এখান থেকে ফিল উইথ ফোরগ্রাউন্ড কালারটি সিলেক্ট করে নিলাম। আমরা দেখতে পেলাম একই রকমভাবে একটি রেড কালারের বাংলা লেখাও আমরা ঠিক সার্কুলারভাবে এই সফটওয়্যারের মধ্যে ক্রিয়েট করতে পেরেছি। ঠিক একই রকমভাবে আমরা সার্কুলার টেক্সটটিকে অ্যালাইনও করে দেবো। তার জন্য আমাদের সিলেকশনটাকে তুলে দিচ্ছি, এই মুহূর্তে আর প্রয়োজন পড়বে না এবং বাংলা টেক্সটটি সার্কুলার পাথে যেরকম রোটেশনে আমরা চেয়েছি সেটা অ্যালাইন হয়ে গেছে। পরবর্তী কাজে এই টেক্সট সার্কুলার লেয়ারটিকে যদি আমরা ঠিক মিরার রিফ্লেকশনের মতো করে এই সার্কুলার পাথের একদম নিচে অ্যালাইন করতে হয়, যেরকমটি আপনারা থাম্বনেল দেখেছেন, সেই কাজটি করার জন্য আমরা যেটা করব ভালোভাবে লক্ষ্য করুন। তার জন্য আমরা প্রথমেই চলে যাব পাথ ট্যাবে এবং এখান থেকে আমরা এই সিলেকশন সার্কুলার যে পাথ লেয়ারটা ছিল আমরা সেটাকে সিলেক্ট করে নেব। এটাকে সিলেক্ট করে নেওয়া প্রয়োজন। দেখুন সিলেক্টেড অবস্থায় সার্কুলার পাথটি রেড কালারের দেখাচ্ছে, অর্থাৎ এটি সিলেক্টেড অবস্থায় রয়েছে এবং ট্রান্সফর্ম টুল থেকে আমরা একটি টুল সিলেক্ট করে নেব, যেটি হচ্ছে এই ফ্লিপ টুলটি আমরা সিলেক্ট করে নেব। ফ্লিপ টুলটি সিলেক্ট করে নেওয়ার পরে আমাদেরকে একটি কাজ অবশ্যই করতে হবে। ফ্লিপ টুলের টুল অপশানে বাই ডিফল্ট আমাদের যে সিলেকশনটা থাকবে সেটা ওপরে এই যে চারটে বাটন দেখতে পাচ্ছেন, এই চারটে বাটন অপশানে বাই ডিফল্ট সবার প্রথমে যেটা লেয়ার বলে সিলেক্টেড থাকে সেটাই থাকবে। আপনাদের ক্ষেত্রেও এটাই থাকা বাঞ্ছনীয়। এই লেয়ারের থেকে আমরা এটাকে পাথ বাটনটিকে ক্লিক করে নেব। এটা কিন্তু অবশ্যই করতে হবে, না করলে আমরা ঠিক যেরকম ইফেক্টটি চাইছি সেটা আমরা ফুটিয়ে তুলতে পারবো না। এক্ষেত্রে এই পাথ লেয়ারটি সিলেক্টেড অবস্থায় আমরা এই ফ্লিপ টুলের টুল অপশানেও আমরা এই পাথ বাটনটিকে ক্লিক করে নেব এবং আমরা এটাকে ফ্লিপ করব ভার্টিক্যালি, আমরা হরাইজন্টালি ফ্লিপ করব না। আমরা যদি লেখাটাকে এইভাবে মিরার করতে চাই নিচের দিকে, তাহলে আমাদেরকে এই পাথ সিলেকশন সার্কেলটিকে ভার্টিক্যালি ফ্লিপ করতে হবে। আমরা এখান থেকে বাই ডিফল্ট হরাইজন্টাল সিলেক্ট থাকে, সেখান থেকে ভার্টিক্যাল করে নেব এবং এই পাথ বাটনটাই আমরা সিলেক্ট করে নেব। পাথ লেয়ারটি সিলেক্টেড অবস্থায় আমরা যদি এখন সরাসরি এসে এই সার্কুলার পাথ শেপটার উপরে ক্লিক করি, তাহলে আমাদের পাথটি এখন ভার্টিক্যালি ফ্লিপ হয়ে যাবে। আমরা যখন এরপরে টেক্সট ইফেক্টটি আবার ক্রিয়েট করব আপনারা দেখতে পাবেন এবারে আমাদের টেক্সট ইফেক্টটি কীরকম ক্রিয়েট হয়। তার জন্য আমি মুভ টুলটি নিয়ে নিচ্ছি এবং আবার আমি লেয়ার অপশানে চলে আসছি। আগের যে টেক্সট লেয়ারটি রয়েছে সেটি আমরা পুনরায় ব্যবহার করতে পারি, সেই কারণে টেক্সট লেয়ারটিকে আমি সিলেক্ট করে নিলাম এবং এর ভিজিবিলিটি আমি অ্যাক্টিভেট করে নিচ্ছি। এবং এখন যদি টেক্সট লেয়ারে রাইট ক্লিক করে ঠিক আগের পদ্ধতি অনুযায়ী এখান থেকে টেক্সট অ্যালং পাথ অপশানটি ক্লিক করি, তাহলে দেখুন এবারে কিন্তু টেক্সটটি একদম মিরার হয়ে ঠিক যেরকমভাবে আমরা নিচের দিকে বসানোর জন্য যে অ্যাঙ্গেলে, যে সার্কুলার কার্ভ অ্যাঙ্গেলে লেখাটি চাইছি ঠিক সেরকমভাবেই লেখাটি হয়ে গেছে।
আগের কাজটি অবশ্যই ভালোভাবে খেয়াল করবেন। আবার আমাদের টেক্সট লেয়ারের ভিজিবিলিটিকে আমরা ডিঅ্যাক্টিভেট করে দিতে পারি, আমাদের প্রয়োজন পড়বে না, এবং আমাদের আরেকটি নিউ ট্রান্সপারেন্ট লেয়ার ক্রিয়েট করে নেওয়ার প্রয়োজন পড়বেন। আপনারা নিশ্চয়ই জানেন, আরেকটি নিউ ট্রান্সপারেন্ট লেয়ার ক্রিয়েট করে নিলাম। লেয়ারটি সিলেক্টেড অবস্থায় পাথ ট্যাবে চলে যাব এবং এখানেও যে নতুন টেক্সট পাথ প্যাটার্নটি সফটওয়্যার আমাদের ক্রিয়েট করে দিয়েছে, সেখান থেকে রাইট ক্লিক করার মাধ্যমে এখান থেকে পাথ টু সিলেকশন অপশানটি নিয়ে নেব এবং এটিরও ভিজিবিলিটি আমরা ডিঅ্যাক্টিভেট করে দেবো এবং লেয়ার ট্যাবে চলে আসছি। নতুন লেয়ারটি সিলেক্টেড অবস্থায় আমরা এডিট মেনুতে গিয়ে এটিকেও কালার দিয়ে ফিল করে দিচ্ছি। একইভাবে ফোরগ্রাউন্ড কালার দিয়ে ফিল করলাম, সিলেকশনটিকে তুলে দিতে পারি। ঠিক আগের মতোই আমরা ট্রান্সফর্ম টুলে গিয়ে সেখান থেকে রোটেট অপশানটি নিয়ে এটাকেও আমরা রোটেট করে বসাতে পারি। তার জন্য আমরা এই লেয়ারটিকে ক্লিক করলাম এবং এটাকেও আমরা রোটেট করে এখন ঠিক নিচে এইভাবে একদম মিরার রাইটিংয়ের জন্য যেরকমভাবে হয় সেরকমভাবে অ্যালাইন করে আমরা বসিয়ে দিচ্ছি এবং এখান থেকে রোটেট বাটনটিকে ক্লিক করে নিচ্ছি। দর্শক বন্ধুরা, আমরা সার্কুলার টেক্সট খুব সুন্দরভাবে ক্রিয়েট করতে পেরেছি। থাম্বনেল অনুযায়ী এই টেক্সটের ব্যাকগ্রাউন্ডে আমরা যেরকম ইফেক্টটি প্রোভাইড করেছি, চলুন দেখে নিই সেটাও আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি। তার জন্য আমাদের আরেকটি নিউ লেয়ার ক্রিয়েট করে নিতে হবে। নিউ ট্রান্সপারেন্ট আরেকটি লেয়ার আমরা ক্রিয়েট করে নিচ্ছি এবং বলাই বাহুল্য এই ট্রান্সপারেন্ট লেয়ারটি আমাদের প্লেস করতে হবে যে দুটো আমাদের সার্কুলার টেক্সট লেয়ার রয়েছে তার নিচে। নিউ লেয়ারটি সিলেক্টেড অবস্থায় আমরা পাথ ট্যাবে চলে যাব এবং এখানে আমাদের আবার সেই সার্কুলার পাথ সিলেকশনটাকে প্রয়োজন পড়বে এবং এখান থেকে এটাকে আমরা আবার সিলেকশানে কনভার্ট করে নেব রাইট ক্লিক করে পাথ টু সিলেকশানে এবং লেয়ার ট্যাবে চলে আসবেন। নতুন লেয়ারটি সিলেক্টেড অবস্থায় আমরা এখান থেকে সিলেক্ট মেনুতে চলে যাব এবং এখান থেকে শ্রিঙ্ক এবং গ্রো বলে অপশানটি সিলেক্ট করার মাধ্যমে আমরা দুটো সিলেকশন ক্রিয়েট করব। চলুন প্রথমে শ্রিঙ্ক অপশানটি নিয়ে নিলাম এবং এখান থেকে শ্রিঙ্ক ভ্যালুটা আপনারা অ্যাডজাস্ট করার মাধ্যমে দেখে নেবেন আপনারা যে সার্কুলার ব্যান্ডটি ক্রিয়েট করতে চাইছেন বা সেই ব্যান্ডটি যত মোটা আপনারা ক্রিয়েট করতে চাইছেন, যতটা থিক আপনারা ক্রিয়েট করতে চাইছেন, সেই অনুযায়ী আপনারা এখানে পিক্সেল ভ্যালু প্রোভাইড করে দেখে নিতে পারেন। ট্রায়াল অ্যান্ড এরার পদ্ধতিতে আমি এখান থেকে 30 পিক্সেল ভ্যালু প্রোভাইড করে দেখছি এবং ওকে ক্লিক করলাম। আমাদের সিলেকশনটা যত অবধি শ্রিঙ্ক হলো, আমাদের আরেকটু শ্রিঙ্ক করার প্রয়োজন পড়বে। আমরা আবার সিলেক্ট মেনুতে এখান থেকে শ্রিঙ্ক নিয়ে নিচ্ছি এবং এবার আমি আর 30 ভ্যালু প্রোভাইড করছি না, আর 20 ভ্যালু প্রোভাইড করছি এবং এখান থেকে ওকে করে দিচ্ছি। সার্কুলার সিলেকশনটি আমরা ক্রিয়েট করতে পেরেছি এবং ব্যাকগ্রাউন্ডে আমরা অবশ্যই রেড কালারের টেক্সটে কন্ট্রাস্টের জন্য একটি অন্যরকম কালার ব্যবহার করব। তার জন্য ফোরগ্রাউন্ড কালারে আগে থেকে আমরা কালারটিকে সিলেক্ট করে নিতে পারি। এরকম একটি ব্রাইট ব্লু কালার আমরা সিলেক্ট করে নিলাম এবং এখান থেকে এডিট অপশানে চলে যাব এবং এখান থেকে নিয়ে নেব স্ট্রোক সিলেকশন বলে অপশানটি এবং এখানে স্ট্রোক লাইন বলে অপশানটি বাই ডিফল্ট সিলেক্টেড অবস্থায় থাকে। লাইনের উইথটি কমানো বাড়ানোর জন্য এখানেও পিক্সেল ভ্যালু কমিয়ে বাড়িয়ে আপনারা দেখতে পারেন। আমি আপাতত ডিফল্ট যেটা সিলেক্টেড রয়েছে সেটা দিয়ে আমি স্ট্রোক একটা ক্রিয়েট করছি। এরকম একটি স্ট্রোক লাইন আমাদের ক্রিয়েট হয়ে গেল। এখন আমরা এই সিলেকশন সার্কেলটিকেই ব্যবহার করব এবং এবার আমরা সিলেক্ট মেনুতে গিয়ে গ্রো অপশানটি ব্যবহার করব এবং এখান থেকে সেমভাবে ট্রায়াল অ্যান্ড এরার মাধ্যমে আমরা ভ্যালু পুট করে এই সার্কেল সিলেকশনটিকে এমনভাবে গ্রো করাবো যাতে আমাদের এই টেক্সট লেয়ারের ওপরের দিকেও আমরা একটি সার্কেল ক্রিয়েট করে ফেলতে পারি। চলুন এখান থেকে সরাসরি আমি 80 ভ্যালুটি পুট করে দিচ্ছি, তাতে আমাদের সার্কেলটা এখানে এলো। এইভাবেই আমাদের কাজটা করতে হবে। ফাইনালি আমরা আমাদের এক্সটার্নাল সার্কেলটা যে সাইজের চাইছি সেই সাইজের আমরা ক্রিয়েট করে ফেলতে পেরেছি এবং এরও একটি স্ট্রোক আমরা ক্রিয়েট করে ফেলবো। তার জন্য আগের পদ্ধতিতেই এখান থেকে এডিট মেনুতে গিয়ে স্ট্রোক সিলেকশন অপশানটি নিয়ে নিচ্ছি এবং এখানে একইভাবে স্ট্রোক বাটনটি ক্লিক করে দিচ্ছি। আমাদের দুটো কালার ব্যান্ড ক্রিয়েট হয়ে গেছে। এর মাঝখানে আমরা ফিল কালার করার জন্য অন্য আরেকটি লেয়ারও ক্রিয়েট করে নিতে পারি অথবা এই লেয়ারের মধ্যেও আমরা ফিল কালার অপশানটি ইউজ করতে পারি। এই পর্যায়ে এসে আমাদের এই গাইডলাইন্স আর এই সার্কুলার পাথের আর প্রয়োজন পড়বে না। সিলেকশনটিকে আমরা নান করে দিচ্ছি এবং গাইডলাইন্সের ভিজিবিলিটিটা অফ করার জন্য আমরা ইমেজ মেনুতে চলে যাব এবং এখান থেকে গাইডস অপশানে চলে যাব এবং এখান থেকে রিমুভ অল গাইডস অপশানটি সিলেক্ট করে নেব। দেখুন গাইডলাইন্সগুলো আমাদের ওমিট করে দিল সফটওয়্যার এবং আমরা জানি আমাদের এই সার্কুলার পাথের ভিজিবিলিটিটা আমরা কিভাবে ডিঅ্যাক্টিভেট করব। পাথ ট্যাবে চলে যাব, এখান থেকে সিম্পলি সার্কুলার ট্যাবের ভিজিবিলিটিটা আমরা ডিঅ্যাক্টিভেট করে দিতে পারি। আবার লেয়ার ট্যাবে ব্যাক করে চলে এলাম। আমাদের
টেক্সটটাকে আরেকটু অ্যালাইন করে বসাবার প্রয়োজন পড়তে পারে, সেক্ষেত্রে আমরা টপ টেক্সট লেয়ারটিকে সিলেক্ট করে নিলাম এবং এটিকে আমরা আরেকটু ডাউনওয়ার্ড মুভমেন্ট করে বসিয়ে দিচ্ছি খানিকটা এইরকমভাবে, লেখাটা সুন্দরভাবে প্লেস করে দিলাম। বটম টেক্সট লেয়ারটিকেও সিলেক্ট করার মাধ্যমে আমরা আরেকটু ডাউনওয়ার্ড মুভ করে বসিয়ে দিতে পারি। এইভাবে খুব সুন্দরভাবে আমরা লেখাটিকে বসিয়ে দিতে পারি এবং আমাদের আগের যে ট্রান্সপারেন্ট লেয়ারটি আমরা ক্রিয়েট করেছিলাম, যেখানে আমরা টেক্সটের ব্যাকগ্রাউন্ডে ফিল কালার প্রোভাইড করব, সেই লেয়ারটিকে সিলেক্ট করে নিতে পারি এবং এখান থেকে ফিল কালারে বাকেট ফিল অপশানটিকে যদি আমরা সিলেক্ট করে নিই এবং আপনারা মনে হলে এই মুহূর্তে যে ফোরগ্রাউন্ড কালারটি সিলেক্ট করেছে সেটাও আপনারা ইউজ করতে পারেন, বা মনে হলে অন্য কোনো ফোরগ্রাউন্ড কালার সিলেক্ট করে সেটাও ইউজ করতে পারেন। সিম্পলি যদি এর মধ্যখানে আপনারা ক্লিক করেন তাহলে আমাদের টেক্সটের ব্যাকগ্রাউন্ডে খুব সুন্দরভাবে একটা কালার ফিল ইফেক্ট সফটওয়্যার ক্রিয়েট করে দেবে। অথবা আপনারা যদি অন্য কোনো কালারে ফিল করতে চান তাহলে সিম্পলি এখান থেকে এডিটে গিয়ে আনডু বাকেট ফিল অপশানটিকে সিলেক্ট করে নিতে পারেন। মনে করুন আমি ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে ফিল করতে চাইছি, তাহলে আমি সিম্পলি এই অ্যারো কিটা ক্লিক করার মাধ্যমে ব্যাকগ্রাউন্ড কালারটাকে ফোরগ্রাউন্ডে নিয়ে এলাম এবং এখন যদি আমি বাকেট ফিল টুলটা দিয়ে আমাদের যে দুটো সার্কুলার বর্ডার আমরা ক্রিয়েট করেছিলাম তার মিডলে যদি আমরা ক্লিক করি তাহলে দেখুন এইরকম একটি ব্যাকগ্রাউন্ড কালার ইফেক্ট সফটওয়্যার আমাদের ক্রিয়েট করে দেবে। ফাইনালি সমগ্র কাজটিকে সেভ করার জন্য ফাইল মেনুতে চলে যাবেন এবং এখান থেকে এক্সপোর্ট অ্যাজ অপশানটি সিলেক্ট করে নেবেন এবং যে পাথে আপনারা সেভ করতে চান এখান থেকে আপনারা সেই পাথে সেই ফোল্ডারে চলে যাবেন এবং নেমের জায়গায় আপনারা একটি নেম প্রোভাইড করে দেবেন এবং এক্সটেনশনে আপনারা যে ফাইল ফরম্যাটে সেভ করতে চান সেই এক্সটেনশনটি প্রোভাইড করে দিলে এবং এক্সপোর্ট বাটনটি যদি আপনারা ক্লিক করে দেন তাহলে যে পাথে আপনারা চাইছেন সেই পাথে সেই নামে সেই ফাইল ফরম্যাটের একটি ডকুমেন্ট সফটওয়্যার আপনাদের জন্য ক্রিয়েট করে দেবে। আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি। দর্শক বন্ধুরা, টিউটোরিয়ালটি আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। এই সফটওয়্যারের উপর আরও কোনো ইন্টারেস্টিং টিউটোরিয়াল যদি আপনারা দেখতে চান সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আরেকবার অনুরোধ করব, টিউটোরিয়ালটি ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আমি এই সফটওয়্যারের উপর এইরকম আরও ইন্টারেস্টিং টিউটোরিয়াল আপনাদের জন্য নিয়ে আসতে থাকবো। তাহলে দর্শক বন্ধুরা, কথা না বাড়িয়ে এই ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে এরকমই আরেকটি ইন্টারেস্টিং পরবর্তী টিউটোরিয়াল ভিডিওতে। নমস্কার।